আমরা মোল কনসেপ্ট অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এই যে চ্যাপ্টারের অলরেডি আমরা 3টা লেকচার আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। এবার এই যে 3টা লেকচারে আমি তোমাদের মোল কনসেপ্টের একদম বেসিক যে ধারণাগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কিছু সূত্র পড়েছিলাম এবং কি করে সেই সূত্রগুলো আসলো আমরা সেগুলো দেখেছিলাম। এবার তুমি একটা সূত্র পড়লে, তুমি বুঝলে যে সূত্রটা কি করে আসলো। এবার তুমি যদি সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে তুমি যদি অঙ্ক প্র্যাকটিস না করো, তুমি যদি নিউমেরিক্যালস প্রবলেম না করো, তাহলে কিন্তু সেই সূত্রগুলোকে তোমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই কারণে আজকের এই লেকচারে আমরা আগের যে 3টা লেকচার ছিল সেই 3টা লেকচারে আমরা যা কিছু শিখেছিলাম তার উপর ভিত্তি করে আমরা কিছু নিউমেরিক্যালস প্রবলেম, ম্যাথামেটিক্যাল প্রবলেমস আমরা সলভ করব। ক্লিয়ার? এই কারণে আজকের লেকচারটা দেখার আগে তোমরা অবশ্যই আগের যে 3টা লেকচার দেখে আসবে। এবার দেখো, আজকে আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হলো 4.8 গ্রাম অক্সিজেন ও এক্স গ্রাম নাইট্রোজেনের গ্রাম অনুসংখ্যা সমান হলে এক্স এর মান নির্ণয় করো। মানে আমাকে বলেছে 4.8 গ্রাম অক্সিজেন আর এক্স গ্রাম নাইট্রোজেন যে অণু, এদের গ্রাম অনুসংখ্যা সমান। তাহলে এদের যদি গ্রাম অনুসংখ্যা সমান হয় তাহলে এক্স এর মান কত হবে। এবার দেখো, আমি তোমাদের বলেছিলাম যে গ্রাম অণু মানেই আসলে কি? গ্রাম অণু মানেই তো আসলে মোল। তাহলে বলেছে যে ওদের গ্রাম অনুসংখ্যা সমান, তাহলে ওদের গ্রাম অনুসংখ্যা সমান মানে আমাকে বলেছে ওদের মোল হচ্ছে সমান। তার মানে আমি যদি 4.8 গ্রাম অক্সিজেন মানে কত মোল সেটা বের করে নেই, আর এক্স গ্রাম নাইট্রোজেন কত মোল যদি আমি সেটা বের করে নেই, এবং যদি যেহেতু বলেছে ওদের গ্রাম অনুসংখ্যা বা মোল সংখ্যা সমান, তার মানে আমি 4.8 গ্রাম অক্সিজেনকেও মোলে নিয়ে আসবো আর এক্স গ্রাম নাইট্রোজেন একেও মোলে নিয়ে আসবো। তাহলে আনলে ওদেরকে আমি সমান করে দেবো, কারণ আমাকে সমান বলেছে। সমান করলে আমি এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব। এবার দেখি, এবার আমাকে বলো যে 4.8 গ্রাম অক্সিজেন অণু মানে কত মোল হবে। আমরা আগের দিন মোলের অনেক ফর্মুলা পড়েছিলাম। আমরা বলেছিলাম যদি প্রশ্নের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আমাকে মোলে আনতে হয় তাহলে আমাকে ভাগ করতে হয়। এবার যেহেতু প্রশ্নের মধ্যে মাস দেওয়া আছে, ভর দেওয়া আছে, তার মানে ওকে আমাকে মাস দিয়ে ভাগ করতে হবে। এবার তাহলে ফর্মুলাটা কি ছিল? গিভেন মাস ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম। এবার দেখো, গিভেন মাস, কত মাস দেওয়া আছে? 4.8 গ্রাম গিভেন মাস। এবার অক্সিজেন অণু এর আণবিক ভর কত? 32। তাহলে গিভেন মাস, মোলার মাস ইন গ্রাম, তার মানে এটা কত আসবে? 4.8 বাই 32 মোল। তার মানে আমাকে যে ইনফরমেশনটা দেওয়া ছিল তাকে আমি মোলে নিয়ে আসলাম। মোল মানে হচ্ছে গ্রাম অণুতে নিয়ে আসলাম। একই রকম ভাবে তুমি এক্স গ্রাম নাইট্রোজেন একেও তুমি মোলে নিয়ে আসো, তাহলে গিভেন মাস কত? এক্স গ্রাম। এবার নাইট্রোজেন অণু এর মোলার মাস কত হয়? 28 গ্রাম। তার মানে এটা কত আসবে? এক্স বাই 28 মোল। এবার বলেছে এদের গ্রাম অনুসংখ্যা মানে এদের এর যে মোল আর এর যে মোল, এই মোল সংখ্যাটা কি সমান। তাহলে একে তুমি সমান করে দাও। সমান করলে তাহলে কত আসবে? 4.8 বাই 32 ইজ ইকুয়াল টু এক্স বাই 28। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে এখান থেকে? 4.8 ইন্টু কত? 28 বাই হচ্ছে 32। এটাকে সলভ করলে এক্স এর ভ্যালু আসবে 4.2। খুবই ইজি অঙ্ক। তাহলে আমাকে বলেছিল গ্রাম অনুসংখ্যা সমান। আমি তার মানে এবার গ্রাম অনুসংখ্যা মানেই তো মোল, তাহলে আমি দুজনকেই মোলে নিয়ে আসলাম এবং দুজনের মোলটাকে আমি সমান করে দিলাম। সমান করে দিয়ে আমি সেখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিলাম। ক্লিয়ার? খুবই সোজা অঙ্ক। নেক্সট দেখো, বলেছে দেখো তোমরা ভিডিওগুলোকে পজ করে তোমরা হচ্ছে নিজেরা আগে অঙ্কগুলো করার চেষ্টা করো, তারপরে তোমরা সলিউশন দেখবে। কারণ যখন নিজে থেকে তুমি চেষ্টা করবে দেখবে অনেক চিন্তা ভাবনা তোমাকে করতে হবে এবং তুমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা তুমি নিজেই ধরতে পারবে। তারপরে যদি কোনো কারণে না পারো সেক্ষেত্রে তুমি তারপরে সলিউশনটা দেখবে। সবার আগে আগে ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করো, ঠিক আছে? দেখো, বলেছে টু
73 কেলভিন উষ্ণতা এবং 1 atm চাপে 3.6 গ্রাম জলীয় বাষ্পের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, কি করে নির্ণয় করবো আয়তন? এবার দেখো, বলছে আমি বলেছিলাম যখন টেম্পারেচার দেওয়া থাকবে 273 কেলভিন আর প্রেসার যখন 1 atm, তার মানে এটা কোন কন্ডিশন দেওয়া আছে? এসটিপি। এটা কোন কন্ডিশন দেওয়া আছে? এসটিপি। ঠিক আছে, এবার এসটিপি কন্ডিশন দেওয়া আছে এবং তোমাকে জলীয় বাষ্পের আয়তন দেওয়া আছে কত? 3.6 গ্রাম। বলছে সরি, ভর দেওয়া আছে কত? 3.6 গ্রাম। এবং তোমাকে কি বের করতে বলছে? আয়তন। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যখন একটা ইনফরমেশন থেকে যখন আরেকটা ইনফরমেশন আসতে হয়, তখন যে ইনফরমেশনটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে তুমি সেটাকে আগে মোলে বের করে চেঞ্জ করো। ঠিক আছে, তারপর ওই মোলটা থেকে তোমাকে যে ইনফরমেশনটা বের করতে বলছে তুমি সেটা বের করে নিতে পারবে। তো আমাকে দেখো প্রশ্নে ভর দেওয়া আছে, এই ইনফরমেশনে দেওয়া আছে এবং আমাকে আয়তনটা বের করতে বলেছে। সবার আগে আমি এই ভরটাকে চেঞ্জ করব কিসে? মোলে। তারপর সেই মোল থেকে আমি কি বের করব? আয়তন। কি করে করব দেখি। এবার দেখো আমাকে ভর দেওয়া আছে, মাস দেওয়া আছে, গিভেন মাস। তাহলে গিভেন মাস থেকে আমি কি করে মোলে নিয়ে আসব? গিভেন মাস ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম। এবার জলীয় বাষ্প, জলের মোলার মাস কত? 18 ইন গ্রাম। তার মানে কত মোল আসবে? 3.6 বাই 18 মোল। তার মানে আমি গিভেন ইনফরমেশনটাকে কিসে নিয়ে চলে আসলাম? মোলে নিয়ে চলে আসলাম। এবার যেহেতু আমাকে কন্ডিশন দেওয়া আছে এসটিপি, তাহলে বলো মোল থেকে তুমি কি করে আয়তন বের করবে? তাহলে কিছুই না, এর সাথে তুমি কত গুণ করে দেবে? 22.4। বলেছিলাম যদি মোল থেকে যদি কোনো ইনফরমেশন নিয়ে আসতে হয় তাহলে গুণ করতে হবে। এবার যেহেতু তোমাকে আয়তন জিজ্ঞেস করে, তুমি 22.4 দিয়ে কি করে দাও? গুণ করে দাও। তাহলে এত কি আসবে? লিটার। বা তোমরা এভাবে বলতে পারতে যে 1 মোল এসটিপিতে দখল করে 22.4 লিটার। তার মানে 3.6 বাই 18 মোল দখল করবে 3.6 বাই 18 ইন্টু 22.4 লিটার। যেভাবেই করো না কেন উত্তর সেমই আসবে। ঠিক আছে, এটাকে সলভ করো। এটাকে সলভ করলে আসবে 4.48 লিটার। তার মানে এই প্রশ্নে তোমাকে একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে তোমাকে আরেকটা ইনফরমেশন জিজ্ঞেস করেছিল। তাহলে আমি কি করলাম? যে ইনফরমেশনটা দেওয়া ছিল তাকে আমি মোলে নিয়ে আসলাম সবার প্রথমে। আর কি করে মোলে আনতে হয় আমরা আগের দিন ফর্মুলাগুলো পড়েছি। তারপর সেই মোলের থেকে আমি কি বের করে নিলাম? যে ইনফরমেশনটা আমাকে বের করতে বলেছিল। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। নেক্সট দেখো, বলেছে যে 273 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হলে ওই উষ্ণতায় জলের মোলার আয়তন নির্ণয় করো। আচ্ছা, জলের মোলার আয়তন আমাকে বের করতে বলেছে। কি করে বের করব? মোলার আয়তন মানে 1 মোলের আয়তনটা বের করতে বলেছে। ঠিক আছে, কি করে বের করব দেখি। এবার তোমরা সবাই জানো ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তার মানে ডেনসিটি ইজ ইকুয়াল টু কি? মাস বাই ভলিউম। তাই তো? এবার আমাকে এই ভলিউমটা বের করতে হবে। তাহলে ভলিউমটা আমি কি করে বের করব? তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু আয়তন মাস বাই ডেনসিটি। এবার আমি যদি ভরটা বের করে পেয়ে যাই আর ডেনসিটি দেখো আমাকে প্রশ্নে দেওয়াই আছে, তাহলে আমি এখান থেকে কি বের করে নিতে পারবো? এই আয়তনটা বের করে নিতে পারবো। এবার বলেছে মোলার আয়তন। মোলার আয়তন মানে 1 মোলের আয়তন। তার মানে বলেছে 1 মোল জলের আয়তন কত। এবার কেউ আমাকে কি বলতে পারবে যে 1 মোল জল মানে আসলে কত গ্রাম জল? আমরা জানি জলের আণবিক ভর কত হয়? 18। আর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা 1 মোলের ভর হয়ে যায়। তাহলে এখান থেকে আমি মাস পেয়ে গেলাম। তাহলে মাস আমার কত আসলো? 18 গ্রাম। কারণ যেহেতু আমাকে মোলার আয়তন বলেছিল, মোলার আয়তন মানে 1 মোলের আয়তন জিজ্ঞেস করেছে। এবার আমার সূত্রের মধ্যে তো মোল লাগবে না, আমার সূত্রের মধ্যে এখানে কি লাগবে? ভরটা লাগবে। ঠিক আছে, এবার আমরা জানি জল যদি 1 মোল হয় তার মানে কত গ্রাম হবে? 18 গ্রাম। তাহলে সেখান থেকে আমি মাস পেয়ে গেলাম কত? 18 গ্রাম। আর ঘনত্ব আমাকে দেওয়াই ছিল কত? 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তার মানে এখান থেকে গ্রাম গ্রাম ক্যান্সেল, কত পড়ে থাকবে? 18। আর এটা উপরে গেলে সেন্টিমিটার কিউব। খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, নেক্সট। নেক্সট দেখো কি বলেছে। বলেছে 1.48 ml জলে কত মোল অণু আছে। তার মানে ভালো মতন দেখো,
তোমাকে তোমাকে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এবং সেখান থেকে তোমাকে অণু বের করতে বলেছে, মানে কত মোল অণু আছে মোল বের করতে বলেছে। কি করে বের করবে? এবার দেখো, যদি আমাকে আয়তনটা, ভলিউমটা যদি এসটিপি তে দেওয়া থাকতো, তাহলে সেখান থেকে তো আমি মোল ইজিলি বের করতে পারতাম। কি করে বের করতাম? আমি ওই ভলিউমটাকে যদি লিটারে দেওয়া থাকে, তাকে আমি কি করতাম, 22.4 লিটার দ্বারা ভাগ করে দিতাম। তার মানে যদি আমাকে প্রশ্নে ভলিউমটা লিটারে কোকে এবং এসটিপি মেনশন করা থাকতো, তাহলে ওকে আমি 22.4 লিটার দ্বারা ভাগ করতাম এবং সেখান থেকে আমি কি পেয়ে যেতাম, মোল পেয়ে যেতাম। কিন্তু এই প্রশ্নের প্রবলেমটা কি? এই প্রশ্নের প্রবলেম হচ্ছে আমাকে কিন্তু কোথাও এসটিপি মেনশন করেনি। তাহলে আমি কি করে করব? আমাকে তো মোল বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমরা একটা জিনিস জানি যে মোল ইজ ইকুয়াল টু গিভেন মাস ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম, ঠিক আছে? এবার আমরা সবাই জানি জলের মোলার মাস কত। জলের মোলার মাস হচ্ছে 18, ইন গ্রাম করে দিলাম। এবার যদি আমি এখান থেকে মাসটা পেয়ে যাই, তাহলে আমি মোলটা পেয়ে যাব। এবার আমি কি করে মাস বের করবো? আচ্ছা, দেখি কি করে বের করি। দেখো, আমরা জানি ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। এবার তাহলে মাস সমান সমান কত হবে? ডেনসিটি ইন্টু ভলিউম। এবার একটা জিনিস মাথায় রাখবে, জলের যে ঘনত্ব সেটা হয় 1 গ্রাম/ml, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার দেখো, তাহলে জলের ঘনত্ব আমি জানি 1 গ্রাম/ml, 1 গ্রাম/ml ইন্টু আমাকে দেখো আয়তন দেওয়া আছে কত, 1.8 ml। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ml আর এই ml ক্যান্সেল, তার মানে কত চলে আসলো, 1.8 গ্রাম। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, মাস পেয়ে গেলাম, ঠিক আছে? আর এই মাসটা নিয়ে তুমি এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, তাহলে কত আসবে, 1.8 গ্রাম। তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল, আর এখান থেকে যদি সলভ করো কত আসবে, 0.1। তাহলে 0.1। বুঝতে পারলে এই প্রশ্নটার প্রবলেমটা কোথায় ছিল? আমাকে প্রশ্নের মধ্যে আয়তন তো দেওয়া আছে, কিন্তু আমাকে এখানে এসটিপি, প্রমাণ উষ্ণতা চাপ, মেনশন করেনি। যদি প্রমাণ উষ্ণতা চাপ বা এসটিপি মেনশন করতো, সেখান থেকে কিন্তু আমি ইজিলি মোল বের করতে পারতাম। কি করে? তখন 22.4 লিটার দ্বারা ভাগ করে দিতাম। কিন্তু আমার প্রশ্নের মধ্যে কিন্তু কি দেয়নি, এসটিপি মেনশন করেনি। এ কারণে আমি কিন্তু এখানে 22.4 লিটার দ্বারা ভাগ করলে উত্তর আসবে না। এই কারণে আমরা একটু অন্য টেকনিক ব্যবহার করলাম। যে আমরা বললাম, আমরা জানি যে মোল, এই মোল মানে কি? মোল মানে হচ্ছে গিভেন মাস ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম। এবার আমরা জানি জলের মোলার মাস কত, 18, ইন গ্রাম, গ্রাম এককে নিয়ে আসলাম। তাহলে এবার যদি আমি মাসটা পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে মোলটা বের করতে পারবো, ঠিক আছে? এবার আমরা জানি যে ডেনসিটি, ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। ডেনসিটি ইজ ইকুয়াল টু কত, মাস বাই ভলিউম। তাহলে এখান থেকে মাসটা কত হবে, ডেনসিটি ইন্টু ভলিউম। এবার জলের যে ঘনত্ব, জলের ঘনত্ব কত হয়, 1 গ্রাম/ml। তাহলে আমি এখান থেকে ডি এর জায়গায়, ডেনসিটির জায়গায় কি লিখলাম, 1 গ্রাম/ml লিখে দিলাম। আর আয়তন তো আমাকে প্রশ্নই দেওয়া ছিল, কত দেওয়া ছিল আয়তন, 1.8 ml। তাহলে সেই 1.8 ml দিয়ে দিলাম, আর ml ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কত, 1.8 গ্রাম। আর এই 1.8 গ্রামটাকেই আমি এখানে ব্যবহার করলাম, তাহলে এই মাস পেয়ে গেলাম। তারপরে ভাগ করলে কত আসবে, 0.1। বুঝতে পারছি? ঠিক আছে, এখানে জলের ঘনত্বটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে একই চাপ ও উষ্ণতায় 100 ml কার্বন ডাই অক্সাইড এবং 100 ml অ্যামোনিয়া এর মধ্যে কোনটির ভর বেশি? ঠিক আছে, এবার প্রশ্নটা ভালো মতন দেখো। বলেছে একই চাপ, মানে সবার ক্ষেত্রে চাপ সেম। একই উষ্ণতা, মানে সবার ক্ষেত্রে টেম্পারেচারও সেম। এবার দেখো আয়তন, এরও 100 ml, এরও 100 ml, তার মানে দুজনের আয়তন হচ্ছে সেম। বলেছে কোনটার ভর বেশি, কি করে করব? আচ্ছা,
আমরা সমীকরণ জানি, আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান কি এনআরটি। দেখো যতক্ষণ পর্যন্ত না প্রশ্নে বাস্তব গ্যাস মেনশন করবে তোমরা সবাইকে আদর্শ ধরেই ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এবার আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি। এবার দেখো বলছে এদের সবার ক্ষেত্রে চাপটা সেম, তার মানে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, সবার ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট। তারপর বলেছে সবার ক্ষেত্রে উষ্ণতাও সেম, দুজনের ক্ষেত্রে, তার মানে টেম্পারেচারও কনস্ট্যান্ট, তাই তো, মানে প্রেসারও সেম, টেম্পারেচারও সেম। এবার দেখো এরও আয়তন 100 ml আর এরও আয়তন হচ্ছে 100 ml, তার মানে দুজনের আয়তনও সেম, তার মানে ভলিউমও কনস্ট্যান্ট। আর আর তো সবার ক্ষেত্রে কনস্ট্যান্টই হয়, তার মানে আমরা বলতে পারি যে প্রেসার পি দেখো সবার জন্য সেম, ভিও সেম, টিও সেম, আর সর্বজনীন গ্যাস ব্লক সবার জন্য তো সেমই হবে। তার মানে এদিকে পিভি সবার সবার জন্য সেম, আর টি সবার জন্য সেম, মানে সবই যদি সেম হয় তাহলে আমি বলতে পারি যে এখানে এনটাও তাহলে কি আসবে, সেম আসবে। তার মানে দুজনের মোল সংখ্যা কি হবে, সমান। তার মানে এখানে যে কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে আর এখানে যে অ্যামোনিয়া দেওয়া আছে এদের দুজনের মোল সংখ্যাও সমান হবে, তাই না। তার মানে আমরা বলতে পারি মোল অফ কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু মোল অফ অ্যামোনিয়া, তাই তো। আচ্ছা এবার দেখো মোল অফ কার্বন ডাই অক্সাইড তুমি কি করে বের করবে, কারো মোল। এবার যেহেতু আমাকে প্রশ্নে বলছে কোনটার ভর বেশি, তাহলে আমি কি করি, মোলটাকে ভরের আকারে নিয়ে আসি। কি করে আনবো, আমরা জানি মোল মানে কি, গিভেন মাস বাই মোলার মাস। আচ্ছা আমি ধরলাম যে কার্বন ডাই অক্সাইডের মাস হচ্ছে মাস অফ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, বাই মোলার মাস ইন গ্রাম মানে 44 হবে, আর গ্রাম গ্রাম ক্যান্সেল করে দিলাম, ইজ ইকুয়াল টু এদিকে আছে কি, এদিকে আছে অ্যামোনিয়ার মোল, অ্যামোনিয়ার মোল কি হবে, অ্যামোনিয়ার মাস ইন গ্রাম, মাস অফ অ্যামোনিয়া বাই অ্যামোনিয়ার মোলার মাস ইন গ্রাম, কত, অ্যামোনিয়ার মোলার মাস 17, আর গ্রাম গ্রাম আমি এখানে ক্যান্সেল করে দিলাম আর লিখলাম না, ঠিক আছে। এবার এখান থেকে দেখো, এখান থেকে তুমি কি করো, দেখো এইভাবে লেখা যায় কিনা, মোল অফ কার্বন ডাই অক্সাইড, এদিকে মাস অফ কার্বন ডাই অক্সাইড থাকলো, এদিকে তুমি মাস অফ অ্যামোনিয়াটাকে নিচে নিয়ে আসো। বা তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে দেখো মাস অফ কার্বন ডাই অক্সাইড থাকলো, এখানে কত করা যায়, এখানে 44/17 ইন্টু মাস অফ অ্যামোনিয়া করা যায়। আচ্ছা এবার দেখো এখানে 44/17 এটা এটা তো একের থেকে বড়ই হবে, তার মানে আমি বলতে পারি যে অ্যামোনিয়ার সাথে আমি যদি কিছু একটা গুণ করি যেটা একের থেকে বেশি, তাহলে আমি কার্বন ডাই অক্সাইডের মাসটা পাবো, তাই না। দেখো অ্যামোনিয়ার ভরের সাথে আমি যদি 44/17 মানে যেটা একের থেকে বড় এটাকে যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো, কার্বন ডাই অক্সাইডের ভরটা পাবো। তার মানে কোনটা বেশি, কার্বন ডাই অক্সাইডের ভর বেশি হবে, কারণ অ্যামোনিয়ার ভরটা ছোট, কম। অ্যামোনিয়ার ভরের সাথে যদি আমি কিছু একটা গুণ করি তবে আমি কার ভর পাচ্ছি, কার্বন ডাই অক্সাইডের ভর পাচ্ছি না, তাহলে কার ভরটা বেশি হবে, কার্বন ডাই অক্সাইডের ভর বেশি হবে। ক্লিয়ার। আচ্ছা নেক্সট, নেক্সট দেখো বলেছে, বলেছে 1 মোল অক্সিজেনে কত গ্রাম পরমাণু অক্সিজেন থাকে, এটা তো খুবই সোজা। আচ্ছা গ্রাম পরমাণু মানে কি, তোমাকে বলেছে গ্রাম পরমাণু মানে তো মোল, তার মানে তোমাকে বলেছে 1 মোল অক্সিজেনে কত মোল অক্সিজেন, কত মোল অক্সিজেন পরমাণু থাকে। মানে এবার বলতো 1 মোল অক্সিজেন মানে 1 মোল O2, তাহলে বলতো 1 মোল O2 এই অণুটার মধ্যে কতগুলো অক্সিজেন আছে, দুটো। তার মানে 1 মোল O2-র মধ্যে আমরা বলতে পারি যে 2 মোল কি আছে, অক্সিজেন অ্যাটম। আর 2 মোল অক্সিজেন অ্যাটম মানে কি, 2 গ্রাম অ্যাটম অক্সিজেন। বুঝতে পারলে কি করলাম। আমাকে প্রশ্নে বলেছিল যে 1 মোল অক্সিজেনে কত গ্রাম পরমাণু অক্সিজেন থাকে। এবার গ্রাম পরমাণু মানেই তো মোল, তার মানে আমাকে বলেছে 1 মোল অক্সিজেনে কত মোল অক্সিজেন থাকে। তাহলে কি করলাম, এবার 1 মোল O2, 1 মোল O2 দেখো O2-র মধ্যে কতগুলো
ও আছে দুটো, তাই না? তাহলে আমি বলতে পারি 1 মোল O2 এর মধ্যে 2 মোল আসলে কি আছে, অক্সিজেন অ্যাটম আছে, তাই না? কারণ একটার মধ্যে দুটো আছে। তার মানে O2 যদি 1 মোল হয় তাহলে একটা ও কত মোল হবে, মানে টোটাল কতগুলো ও আছে এখানে, 2 মোল আছে। আচ্ছা, এবার 2 মোল ওই মানে হচ্ছে কি, মোল মানেই কি গ্রাম অ্যাটম। ক্লিয়ার? খুবই সোজা। নেক্সট দেখো বলেছে, বলেছে এসটিপিতে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অণু এবং কত গ্রাম অ্যামোনিয়া আছে। আবার আবার গ্রাম অণু, গ্রাম অণু মানে কি মার্ক করে নেবে, এটা আমাকে মোল বের করতে বলেছে। তার মানে আমাকে এসটিপিতে দেখো কি দেওয়া আছে, এসটিপিতে আমাকে আয়তন দেওয়া আছে এবং সেটাকে আমার কিসে নিয়ে আসতে বলেছে, মোলে। ঠিক আছে, তাহলে কি করে করব? আমরা বলেছিলাম যখন কোনো ইনফরমেশন দেওয়া থাকবে সেখান থেকে যদি আমাকে মোলে আনতে হয় তাহলে আমার কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে বলো কত মোল হবে? তাহলে গিভেন ভলিউম অ্যাট এসটিপি কত, 100 লিটার বাই কত, এসটিপিতে ভলিউম দেওয়া থাকলে আমরা 22.4 লিটার দ্বারা কি করি, ভাগ করে দিই। তার মানে কত আসবে এটা, 100/22.4 লিটার। তার মানে যদি সলভ করো আসবে 4.46 মোল, কারণ লিটার 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 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমি মোলে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা সলভ হলো যে কত গ্রাম অণু, তার মানে 4.46 গ্রাম অণু। এবার এখানে আরেকটা জিনিস আমাকে বের করতে বলেছে, সেটা হলো কত গ্রাম অ্যামোনিয়া। এবার দেখো, তুমি মোল তো পেয়ে গেছো, তাহলে মোলের থেকে কি তুমি গ্রাম মানে মাস, ভর কি বের করতে পারবে? অবশ্যই পারবে। কি করবে, মোলের থেকে যখন কোনো ইনফরমেশন আমাকে বের করতে বলে তখন আমরা কি করি, গুণ করি। এবার যেহেতু আমাকে ভর জিজ্ঞেস করেছে, কারণ আমি ভর দ্বারাই গুণ করব। তাহলে আমার যেটা মোল 4.46, এর সাথে আমরা কি করব, অ্যামোনিয়ার আণবিক ভর ইন গ্রাম, সেটা গুণ করে দেবো। তার মানে কত হবে, 17 গ্রাম। এটা যদি তুমি সলভ করো এটা আসবে 75.82 গ্রাম, তার মানে ওই 75.8। বুঝতে পারলে? তার মানে সবার প্রথমে আমি মোলে বের করে নিলাম, তারপরে সেই মোলটাকে আমি গ্রামে নিয়ে আসলাম। খুবই ইজি। নেক্সট দেখো বলেছে, বলেছে এসটিপিতে 1 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। তার মানে তোমাকে ভর দেওয়া আছে এবং তোমাকে আয়তন জিজ্ঞেস করেছে, তাহলে কি করবে, একটা ইনফরমেশন দেওয়া আছে এবং আরেকটা ইনফরমেশন বের করতে বলেছে। তাহলে প্রথমে যে ইনফরমেশনটা দেওয়া আছে তাকে তুমি কিসে নিয়ে আসো, মোলে নিয়ে আসো। এবার বলো 1 গ্রাম অক্সিজেন মানে কত মোল হবে। আচ্ছা, এবার দেখো এখানে 1 গ্রাম অক্সিজেন বলেছে, কিন্তু এবার আমাকে কি বলেছে, অক্সিজেন পরমাণু না অণু? যখন প্রশ্নের মধ্যে পরমাণু বা অণু কিছু মেনশন করা থাকবে না, তখন ও নেচারে যেভাবে থাকে তোমাকে সেভাবেই ধরে কাজ করতে হবে। যেমন আমাকে যদি বলে 1 গ্রাম অক্সিজেন, আমাকে বলেনি পরমাণু না অণু, তখন আমি কি করব? যদি আমাকে বলতো 1 মোল অক্সিজেন পরমাণু বা 1 মোল অক্সিজেন অণু, তাহলে তো হয়ে যেত। এবার যদি আমাকে প্রশ্নের মধ্যে পরমাণু অণু কিছু মেনশন না করে, তাহলে ও নেচারে যেভাবে থাকে আমরা সেটা ধরে কাজ করব। আমাকে বলেছে 1 গ্রাম অক্সিজেন, এবার আমরা জানি অক্সিজেন নেচারে কিভাবে থাকে, O2 হিসেবে থাকে, তাই তো? এই কারণে আমরা এটাকে O2 লিখলাম। এবার বলো 1 গ্রাম O2, একে তুমি মোলে আনলে কিভাবে মোলে আনবে? আমরা জানি তাহলে গিভেন মাস ইন গ্রাম, ওই অক্সিজেনের মোলার মাস কত, 32 ইন গ্রাম। তার মানে কত মোল আসবে, 1/32 মোল। তাহলে প্রথমে আমি যে ইনফরমেশন দেওয়া ছিল, যে মাসটা দেওয়া ছিল, তাকে আমি সবার প্রথমে কিসে নিয়ে আসলাম, মোলে। এবার এই মোলটাকে তুমি কিসে নিয়ে আসো, আয়তনে। এবার দেখো যেহেতু এসটিপি মেনশন করা আছে, তাহলে বলো কি করে মোল থেকে তুমি আয়তন নিয়ে আসবে? কিছুই না, এই মোলের সাথে তুমি কি করে দাও, 22.4 লিটার। আমরা জানি মোল থেকে যখন কোনো ইনফরমেশন আসতে হয় তখন গুণ করতে হয়। যেহেতু এসটিপিতে আয়তন জিজ্ঞেস করেছে, এই কারণে আমি 22.4 লিটার দ্বারা কি করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে 22.4 লিটার যদি তুমি গুণ করো, এটা আসবে 0.7 লিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নেক্সট প্রশ্ন। বলেছে এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন হচ্ছে 280 ml, তাহলে ওই গ্যাসের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। আগে ভাবো, আগে ভিডিওটা পজ করে আগে ভাবো কি করে তুমি সলভ করবে, তারপরে তুমি সলিউশন দেখবে। বলেছে এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন, 1 গ্রাম, যদি গ্যাসটা যদি 1 গ্রাম হয় তাহলে ওর আয়তন দেওয়া আছে 280 ml। তাহলে বলেছে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। এবার দেখো
আচ্ছা, তার মানে আমরা বলতে পারি কন্ডিশনটা হচ্ছে কি এসটিপি, ঠিক আছে। তাহলে এসটিপিতে আমাকে বলেছে যদি গ্যাসটা 1 গ্রাম হয় তাহলে তার আয়তন হচ্ছে কত, 280 ml। তাহলে এটাকে তো আমি এভাবেও বলতে পারি যে এসটিপিতে 280 ml যে আয়তন, যে গ্যাসটা, সেই গ্যাসটার ভর কত, 1 গ্রাম, তাই তো। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, তুমি এই যে এমএলটাকে তুমি লিটারে নিয়ে আসো। এমএলটাকে কি করে লিটারে নিয়ে আসবে? 1 লিটার মানে কত হয়? 1 লিটার মানে হয় 1000 ml। তার মানে লিটার থেকে যদি এমএল এ আনতে হয় তাহলে 1000 দ্বারা গুণ করবে, আর এমএল থেকে লিটারে আনতে গেলে 1000 দ্বারা ভাগ করে দেবে। তার মানে তুমি এই 280 একে তুমি 1000 দ্বারা ভাগ করে দাও, তাহলে এত লিটার চলে আসবে। তার মানে আমরা বলতে পারি যে 280 ml মানেই কত, 280/1000 লিটার, এবং এত লিটারের মানেই কত গ্রাম, 1 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো এত লিটার মানে যদি 1 গ্রাম হয়, তুমি এই লিটারটাকে কি মোলে নিয়ে আসতে পারবে? এটাকে কি মোলে নিয়ে আসতে পারবে? অবশ্যই পারবে। কি করে? এসটিপিতে যদি আয়তন থাকে, সেই আয়তনটাকে তুমি কি করে দাও, 22.4 দ্বারা কি করে দাও, ভাগ করে দাও, তাহলে তুমি এটা মোলে নিয়ে আসবে। তাহলে এত মোল এর ভর কত, 1 গ্রাম। তাহলে এখান থেকে আমাকে বলতে পারবে 1 মোলের ভর কত হবে? তাহলে 1 মোলের ভর কত হবে? 1 মোলের ভর হবে এটা 1000। 1 মোলের ভর কত হবে, 1000 ইন্টু 22.4 বাই কত, 280, এত গ্রাম। তার মানে এটা আসছে 80 গ্রাম। আচ্ছা, আমি কি করলাম বুঝতে পারলে? আমাকে এখানে এসটিপি মেনশন করা ছিল এবং বলেছে এসটিপিতে 1 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 280 ml। এর মানে কি? এর মানে হচ্ছে 280 ml মানে এর ভর কত, 1 গ্রাম। এবার আমরা কি করলাম, আমরা জানি এসটিপিতে কোনো 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। এই কারণে আমাকে যদি প্রশ্নে আয়তনটা এমএল এ দেওয়া থাকে, সেটাকে আমি লিটারে নিয়ে আসবো। কি করে লিটারে নিয়ে আসলাম? এই এমএলটাকে আমি কি করলাম, 1000 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমি এটাকে পেয়ে গেলাম লিটার কোকে। তার মানে 280/1000 লিটার, এত লিটার এর ভর কত হচ্ছে, 1 গ্রাম। এবার আমি কি করলাম, এই যে লিটারটাকে আমি নিয়ে আসলাম মোলে। কি করে মোলে নিয়ে আসবো? যেহেতু আমাকে এসটিপি মেনশন করা ছিল, আর এসটিপিতে আমি আয়তন জানি, তাহলে ওকে আমি কি করে দিলাম, ওকে আমি হচ্ছে 22.4 লিটার দ্বারা ভাগ করে দিলাম, তাহলে সেটা কিসে চলে আসলো, মোলে। তার মানে আমি বলতে পারি যে 280/1000 ইন্টু 22.4 মোল, 4 মোল, এত মোলের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এখান থেকে আমি যদি তোমাকে বলি তাহলে 1 মোলের ভর বের করো, তুমি বের করতে পারবে। তাহলে 1 মোলের ভর কত আসলো, 80 গ্রাম। তার মানে আমরা বলতে পারি এই যে গ্যাসটা আছে, এই গ্যাসটার 1 মোলের ভর হচ্ছে 80 গ্রাম, 80 গ্রাম। এবার আমাকে বলতে পারবে যে আমরা বলেছিলাম যে কারো আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি, সেটা যত গ্রাম হয় সেটাই 1 মোলকে বোঝায়। এর মানে গ্যাসটার আপেক্ষিক আণবিক ভর 80। কারণ আমি যখনই ওই আপেক্ষিক আণবিক ভরকে কিসে নিয়ে প্রকাশ করলাম, দেখো গ্রামে প্রকাশ করলাম, সেটা কতর ভরকে বোঝাচ্ছে, 1 মোলের ভরকে বোঝাচ্ছে, তাই তো। আমরা এটা তো পড়েছিলাম যে কারো আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভরকে যদি আমি কিসে প্রকাশ করে দেই, গ্রামে প্রকাশ করে দেই, তাহলে সেটা যত গ্রাম হবে সেটাই তো 1 মোল। তার মানে এখান থেকে এটা ক্লিয়ার যে ওর আপেক্ষিক আণবিক ভর কত, 80। বুঝতে পারলে? খুবই সোজা অঙ্ক। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে একটি পলিমারে ওজন হিসেবে 0.16% সালফার বর্তমান। পলিমারটির ন্যূনতম মানে মিনিমাম আণবিক গুরুত্ব বা আণবিক ভর নির্ণয় করো। দেখো তোমরা পলিমার তো সবাই জানো, পলিমার কি, অনেকগুলো মনোমার কি হয়, পরপর পরপর যুক্ত হয়, তাই না? অনেকগুলো মনোমার পরপর, এই একটা মনোমার, এই একটা মনোমার, এই একটা মনোমার, এরকম করে অনেকগুলো মনোমার পরপর পরপর কি হয়, যুক্ত হয়, এরকম অনেকগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে, একটা পলিমার তৈরি করে, তাই তো। তার মানে পলিমারের মধ্যে কি হবে, অনেকগুলো ক্ষুদ্র 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 অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরপর পরপর যুক্ত হবে, যুক্ত হয়ে একটা বড় শৃঙ্খল তৈরি করবে, এবং টোটালটাকে আমরা কি বলি, পলিমার বলি।
আর পলিমারের এই যে ছোট ছোট যে খণ্ডগুলো, এই ছোট ছোট খণ্ডগুলো, এদেরকে আমরা কি বলি? মনোমার বলি। যেমন তোমরা তো প্রোটিন নাম তো শুনেইছো। তো তোমরা 12-এ যখন উঠবে, যখন আমি 12-এ বায়োমলিকুলস পড়াবো, তখন বলবো প্রোটিনের অ্যাকচুয়ালি মনোমার হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড দেখতে এরকম হয়। এই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এবং তোমরা হয়তো বায়োলজিতে পড়েছো যে এই যে আলফা অ্যামাইনো অ্যাসিড গুলো কি করে, পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে পরপর যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ওই কারণে প্রোটিনও হচ্ছে এক ধরনের পলিমার, এবং ওই প্রোটিনটার মনোমার হচ্ছে এই আলফা অ্যামাইনো অ্যাসিড। তো যাই হোক, এগুলো আমি 12-এ আলোচনা করব তোমাদের সাথে, কারণ কেমিস্ট্রিতেও 12-এর 3 নম্বর সেমিস্টারে তোমাদের হচ্ছে বায়োমলিকুলস চ্যাপ্টারটা আছে। তো আশা করি পলিমার সম্পর্কে তো এটুকু আইডিয়া আছে যে পলিমার মানে কি, অনেকগুলো এরকম ক্ষুদ্র 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 অণু, যাদেরকে আমরা বলি মনোমার। এই মনোমার গুলো পরপর পরপর যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করে? এই যে এন সংখ্যক মনোমার পরপর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? পলিমার তৈরি করবে। এবার বলেছে, ভালো মতন প্রশ্নটায় দেখো, প্রশ্নটায় বলেছে যে একটি পলিমারে ওজন হিসেবে 0.16% সালফার বর্তমান। তার মানে 0.16% সালফার, এর মানে যদি পলিমারটা, যদি পলিমারটা 100 গ্রাম হয়, যেহেতু ওজন হিসেবে বলছে এই জন্য 100 গ্রাম ধরবে, তার মানে যদি পলিমারটা 100 গ্রাম হয়, তার মানে ওর মধ্যে সালফার আছে, ওর মধ্যে সালফার আছে কত? 0.16 গ্রাম। বুঝতে পারলে? তার মানে যদি পলিমারটা 100 গ্রাম হয়, তার মানে ওর মধ্যে সালফার আছে কত? 0.16 গ্রাম, তাই তো? এবার বলছে পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব কত? আচ্ছা, দেখো এখানে বলছে পলিমারের মধ্যে সালফার আছে, এর মানে কি এই পলিমারটা অনেকগুলো সালফার সালফার পরপর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এই পলিমারটা তৈরি করছে। ক্লিয়ার? এবার দেখো, যত বেশি এই টোটালটা তো পলিমার, টোটালটা হচ্ছে পলিমার। এবার এই পলিমারের মধ্যে কি অনেকগুলো সালফার পরপর পরপর কি হচ্ছে? যুক্ত হচ্ছে। তার মানে এখানে সালফারটা কি হিসেবে কাজ করছে? মনোমার হিসেবে কাজ করছে। এবার দেখো তো, যত বেশি এখানে সালফার বাড়বে, যত বেশি সালফারের সংখ্যা বাড়বে, টোটাল পলিমারটার ওজন বা আণবিক ভর তত বেশি বাড়বে, তাই না? যত বেশি এই পলিমারটার মধ্যে সালফার বাড়বে, তত বেশি টোটালটার ভর কি হবে? আস্তে আস্তে বাড়বে। এবার আমাকে বলেছে যে পলিমারটার ভর আমার হতে হবে ন্যূনতম, মিনিমাম। তাহলে বলো তো মিনিমাম কখন হবে? যদি ওর মধ্যে একটা সালফার থাকে। তাছাড়া তো সম্ভব না, কারণ যত বেশি সালফার পরপর পরপর যুক্ত হবে, তত বেশি টোটাল পলিমারটার আণবিক ভর বাড়বে আস্তে আস্তে। এবার আমাকে প্রশ্নে বলেছে পলিমারটার আণবিক ভর বা আণবিক গুরুত্ব মিনিমাম করতে হবে। তাহলে মিনিমাম মানে কয়টা সালফার লাগবে? একটা সালফার। কারণ যেই তুমি 2টা সালফার করবে, আগের তুলনায় আণবিক ভর বেড়ে যাবে, 3টা করলে আরো বাড়বে, 4টা করলে আরো বাড়বে। তাহলে মিনিমাম তুমি কতগুলো সালফার নিতে পারো? একটা। ঠিক আছে? তার মানে মিনিমাম, মিনিমাম তুমি কটা সালফার নিতে পারো? তুমি সালফার নিতে পারো একটা। এবার একটা সালফারের পারমাণবিক ভর কত? 32। তাকে তুমি গ্রামে নিয়ে আসলো 32 গ্রাম, তাই তো? এবার দেখো, তার মানে যদি মিনিমাম, যে পলিমারটা যদি আণবিক ভরটাকে যদি মিনিমাম হতে হয়, তার মানে ওর মধ্যে মিনিমাম কয়টা সালফার থাকতে হবে? মাত্র জাস্ট একটা সালফার থাকতে হবে। আর একটা সালফার মানে কত গ্রাম? 32 গ্রাম। তার মানে ওই যে পলিমারটার মধ্যে যে সালফারটা আছে সেটা 32 গ্রাম, বা আমি বলতে পারি যে ওই পলিমারটার মধ্যে 32 গ্রাম সালফার আছে। ঠিক আছে? এবার দেখো, আমাকে প্রশ্নে বলেছে যে যদি পলিমারটা 100 গ্রাম হয়, তাহলে তার মধ্যে সালফার থাকে 0.16 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 0.16 গ্রাম সালফার আছে কত গ্রাম পলিমারের মধ্যে? 100 গ্রাম পলিমারের মধ্যে। তাহলে আমরা বলতে পারি, তাহলে 1 গ্রাম সালফার আছে 100 বাই কত? 0.16 গ্রাম পলিমারের মধ্যে। তাহলে এখান থেকে আমি বলতেই পারি, তাহলে সুতরাং 32 গ্রাম সালফার আছে 100/0.16 ইন্টু 32 গ্রাম পলিমারের মধ্যে, তাই তো? তাহলে এটাকে যদি সলভ করো, এটা কত আসবে?
20,000 গ্রাম পলিমার। বুঝতে পারলে অঙ্কটা কি করে করলাম? তার মানে হচ্ছে আমাকে বলেছিল যে পলিমারটার আণবিক ভর মিনিমাম হতে হবে। এবার পলিমারটা কিসের? সালফারের পলিমার। তাহলে যদি পলিমারটার মধ্যে যত বেশি সালফার বাড়বে তত বেশি ওই পলিমারটার আণবিক গুরুত্ব আস্তে আস্তে কি হবে? বাড়বে, তাই তো? এবার তাহলে আমাকে ওই পলিমারটার মধ্যে সালফার তাহলে মিনিমাম রাখতে হবে, কারণ যদি ওর মধ্যে সালফার মিনিমাম থাকে তবেই তো পলিমারটার আণবিক ভরটাও মিনিমাম হবে। এবার তুমি পলিমারটার মধ্যে মিনিমাম কটা সালফার রাখতে পারবে? একটাই, তাই না? যদি জিরোটা রাখো, জিরোটা থাকলে তার পলিমারিত হবে না কোনো। তাহলে মিনিমাম তুমি কয়টা সালফার রাখতে পারো? একটা সালফার। আর একটা সালফার মানে কত? 32 গ্রাম। তার মানে ওই সালফারটার যার আণবিক ভরটা মিনিমাম তার মধ্যে 32 গ্রাম কি আছে? সালফার আছে। তাহলে আমি যদি, আমাকে প্রশ্নে বলেছিল যে পলিমারের মধ্যে ওজন হিসেবে 0.16% সালফার আছে, তার মানে যদি টোটাল পলিমারটা 100 গ্রাম হয় তার মধ্যে 0.16 গ্রাম সালফার আছে। তাহলে উল্টোভাবে আমি বলতে পারি যে 0.16 গ্রাম যে সালফার, এই 0.16 গ্রাম সালফার আছে 100 গ্রাম পলিমারের মধ্যে। তাহলে 1 গ্রাম সালফার আছে 100/0.16 গ্রাম সালফারের মধ্যে। ঠিক আছে, এবার বলো যে পলিমারটার মধ্যে আমি সালফার কটা নিব? একটা, কারণ পলিমারের আণবিক গুরুত্ব কত বলছে? মিনিমাম করতে হবে। তার মানে এবার একটা সালফার মানে সেটা কত গ্রাম? 32 গ্রাম। এবার সালফার যদি 32 গ্রাম হয় তার মানে সেই 32 গ্রাম সালফার কত গ্রাম পলিমারের মধ্যে থাকবে? 20,000 গ্রাম পলিমারের মধ্যে। তার মানে ওই সালফার পলিমারটার মিনিমাম আণবিক গুরুত্ব হচ্ছে 20,000। ক্লিয়ার? বুঝতে পারলে? কারণ 20,000 হলেই ওর মধ্যে 32 গ্রাম সালফার থাকবে, তার মানে একটা সালফার থাকবে। বোঝা গেল? খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, এগুলো কনসেপচুয়াল, একটু ভাববে অঙ্কগুলো নিয়ে। আচ্ছা, নেক্সট দেখো বলেছে বলেছে 4 গ্রাম মিথেন, 4 গ্রাম মিথেনের এসটিপিতে আয়তন কত? এবার বলো কি করে করবে? তোমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে এবং তোমাকে আরেকটা ইনফরমেশন বের করতে বলেছে, কি করে করবে? তো সবার আগে ওই যে ইনফরমেশন দেওয়া আছে তাকে তুমি মোলে নিয়ে আসো। তাহলে বলো একে মোলে নিয়ে আসলে কি হবে? গিভেন মাস ইন গ্রাম বাই মিথেনের আণবিক ভর কত? মিথেন মানে CH4, তার মানে কার্বনের হচ্ছে 12 আর 4টা হাইড্রোজেন মিলিয়ে 4, তাহলে 12 আর 4 16। তার মানে গিভেন মাস ইন গ্রাম, তাহলে 4 বাই কত? 16। তাহলে এই যে 4/16, তাহলে 1/4 মোল হয়ে গেল। তার মানে আমি কি করলাম? গিভেন ইনফরমেশন কিসে নিয়ে আসলাম? মোলে নিয়ে আসলাম। বুঝতে পারলে? আচ্ছা, এবার তুমি এই মোলটাকে কিসে নিয়ে আসো? আয়তনে নিয়ে আসো। এবার তোমাকে এসটিপি মেনশন করা আছে, তাহলে বলো মোলটাকে তুমি কি করে আয়তনে নিয়ে আসবে? যদি এসটিপি মেনশন করা থাকে তাহলে মোল থেকে যখন অন্য কোনো ইনফরমেশন বের করতে হয় তখন 22.4 গুণ করতে হয়। তো তুমি এর মধ্যে 22.4 লিটার গুণ করে দাও। ঠিক আছে, তাহলে কত আসবে? এটা 5.6 লিটার, তাই না? খুবই সোজা। নেক্সট দেখো, এটাও সোজা অঙ্ক। বলেছে নিম্নে প্রদত্ত ভরের মৌলগুলিকে মোল সংখ্যা গণনা করো, মানে মোল সংখ্যা বের করতে বলেছে। দেখো প্রথমটার মধ্যে আমাকে বলেছে 8.6 গ্রাম আয়রন, তার মানে আমাকে কি দেওয়া আছে? তার মানে আমাকে গিভেন মাস দেওয়া আছে, তাই না? তাহলে বলো গিভেন মাস থেকে তুমি কি করে মোলে নিয়ে আসবে? তাহলে গিভেন মাস ইন গ্রাম বা আয়রনের কত হয়? 56 পারমাণবিক ভর ইন গ্রাম, তাহলে ক্যান্সেল করলে এটা কত আসবে? 0.15 মোল। বুঝতে পারলে? ভর দেওয়া ছিল। আচ্ছা, নেক্সট দেখো 2 নম্বরটা কি বলেছে? বলেছে 7.0 মিলিগ্রাম কার্বন মানে কত মোল? আবার ভর দেওয়া আছে। এবার আমি বলেছিলাম আগের লেকচারে, যখন ভর দেওয়া থাকবে মিলিগ্রামে তুমি সেটাকে গ্রামে নিয়ে আসবে, বা যদি ভর দেওয়া থাকে কেজিতে তুমি সেটাকে গ্রামে নিয়ে আসবে। এবার ভর দেওয়া আছে কত? 7.0 মিলিগ্রাম, তুমি এটাকে গ্রামে নিয়ে আসো। তাহলে মিলিগ্রামকে গ্রামে নিয়ে আসলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল গ্রাম। এবার এই গ্রাম থেকে তুমি কি করে মোলে নিয়ে আসবে? একই রকম, গিভেন মাস ইন গ্রাম বাই কার্বন বলেছে, তার মানে অ্যাটমিক মাস ইন গ্রাম। তাহলে কার্বনের কত? 12 ইন গ্রাম, গ্রাম গ্রাম ক্যান্সেল, এটাকে সলভ করলে কত আসবে? 5.8 ইন্টু 10⁻⁻4 মোল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট 3 নম্বরটা। 3 নম্বরটায় কি বলেছে?
বলেছে 1.1 মানে সরি 11.2 কেজি সিলিকন মানে কত মোল। আবার দেখো আমাকে ভর দেওয়া আছে কিসে, কেজিতে, তাহলে তোমাকে গ্রামে নিয়ে আসো। এবার 11.2 কেজি, তাহলে কেজি থেকে কি করে গ্রামে আসতে হয়, 1000 দ্বারা গুণ করে দাও, তাহলে 11.2 ইন্টু 10⁻³ গ্রাম। এবার তুমি এই মাসটাকে কিসে নিয়ে আসো, মোলে। কি করে আনবে, গিভেন মাস, গিভেন মাস ইন গ্রাম বাই কি, সিলিকন, সিলিকনের কত, সিলিকনের হচ্ছে পারমাণবিক ভর 28 ইন গ্রাম, তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল, এখান থেকে সলভ করলে কত আসবে, 400 মোল। বুঝতে পারলে, খুবই সিম্পল। নেক্সট দেখো বলেছে, এটাও সোজা। দেখো বলেছে সোডিয়াম পারমাণবিক ভর দেওয়া আছে 23, সেটা আমরা জানি। বলছে এর পারমাণবিক আয়তন গণনা করো, ঘনত্ব দেওয়া আছে। এবার দেখো আয়তন বের করতে বলেছে, ঘনত্ব দেওয়া আছে, ডাইরেক্ট ফর্মুলা, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাই না, ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে আমাকে আয়তন বের করতে বলেছে, তাহলে ভলিউম সমান সমান কত হবে, মাস বাই ডেন্সিটি। এর মাস কত, 23 গ্রাম, বাই ডেন্সিটি কত, 0.972 গ্রাম পার ml। তাহলে এখান থেকে এই গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে যাবে, আর এটাকে সলভ করলে আসবে 23.66 ml ইনভার্স, উপরে উঠলে ml হয়ে যাবে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। এরকম আমি আগে আরেকটা এরকম একটা অঙ্ক একটু আগে করেছিলাম। নেক্সট দেখো বলেছে 350 ml একটি দ্বিপরমাণুক মৌলিক গ্যাসের 0°C উষ্ণতা ও 2 atm বায়ুমণ্ডলীয় চাপে ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এর একটি পরমাণুর ভর নির্ণয় করো। প্রশ্নটা বুঝবে ভালো মতো। আমাকে প্রশ্নের মধ্যে দেখো কি কি দেওয়া আছে, আগে লিখি। আমাকে আয়তন দেওয়া আছে, হ্যাঁ, তার মানে ভলিউম দেওয়া আছে, ভলিউম কত, 350 ml। তা তুমি আগে সবার প্রথমে এই ml-টাকে কিসে নিয়ে আসো, লিটারে। তাহলে ml কে লিটারে কি করে নিয়ে আসবো, 1000 দ্বারা কি করে তো ভাগ করে দেবো, চলে আসলো লিটারে। এবার বলেছে দেখো দ্বিপরমাণুক মৌলিক গ্যাস, মৌলিক মানে কি, ওর মধ্যে যে পরমাণু থাকবে পরমাণুগুলো সেম, আর দ্বিপরমাণুক মানে কয়টা পরমাণু, দুটো পরমাণু। আমি ধরলাম পরমাণুগুলো হচ্ছে এ, তাহলে এরকম কয়টা পরমাণু থাকবে, দুটো। আর মৌলিক বলছে তো, তাহলে মৌলিক মানে কি, ওই গ্যাসটার মধ্যে যে পরমাণুগুলো থাকবে সব পরমাণুই সেম, মানে সবাই হচ্ছে এ। আর দ্বিপরমাণুক বলছে মানে কি, A2। আমি ধরলাম ও, তাহলে ওই গ্যাসটা হচ্ছে আমাদের কি, A2। বুঝতে পারলে, আচ্ছা। এবার বলেছে দেখো 0°C উষ্ণতা, তার মানে টেম্পারেচার দেওয়া আছে 0°C, এটাকে কেলভিনে নিয়ে আসলে কত হবে, 273 কেলভিন। প্রেসার দেওয়া আছে দেখো 2 বায়ুমণ্ডলীয় চাপ, 2 বায়ুমণ্ডলীয় চাপ মানে প্রেসার দেওয়া আছে 2 atm। আচ্ছা, এটাকে কিন্তু এসটিপি ভাববে না, কারণ এসটিপি তে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে, 1 atm, কিন্তু এখানে কত দেওয়া আছে, 2 atm। তার মানে এখানে কিন্তু এসটিপির কনসেপ্ট আসবে না এখানে, ঠিক আছে। আর ভর, মাস দেওয়া আছে, দেখো ভর দেওয়া আছে কত, 1 গ্রাম, তাহলে মাস দেওয়া আছে কত, 1 গ্রাম। ঠিক আছে। এবার বলছে একটি পরমাণুর ভর কত, মানে এই যে গ্যাসটা যে আছে না A2, এর মধ্যে কয়টা এ আছে, দুটো এ, তাহলে বলেছে ওই একটা এর ভর কত। এবার দেখো যদি আমি A2-র ভর বের করতে পারি, A2-র আণবিক ভরটা বের করতে পারি, এবার A2-র মধ্যে এরকম কয়টা এ আছে, দুটো, তাহলে আমি যদি A2-র ভর বের করতে পারি, তাকে আমি 2 দ্বারা ভাগ করলে আমি একটা এর ভর পেয়ে যাব। কি করে বের করবো দেখো। আচ্ছা, আমরা সবাই জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান কি, nRT। এবার আমাকে একটু বলো যে এখানে পি এর মান দেওয়া আছে, তারপর চাপের মান দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, প্রেসারের ভ্যালু কত, 2 atm, তাহলে পি এর জায়গায় বসালাম 2, ইন্টু ভলিউম দেওয়া আছে কত, 350 বাই 1000 ইজ ইকুয়াল টু, এটা কি এন মানে হচ্ছে মোল। এবার মোলকে আমরা কি লিখতে পারি, গিভেন মাস বাই মোলার মাস। এবার গিভেন মাস কত, 1 গ্রাম, বাই মোলার মাস ধরলাম এম, তাহলে গিভেন মাস বাই মোলার মাস পেয়ে গেলাম। আচ্ছা, আর আর এর ভ্যালু আমরা সবাই জানি, এখানে 0.0821, আর টেম্পারেচার দেওয়া আছে কত, 273 কেলভিন। এবার দেখো তুমি এটাকে যদি সলভ করো, সলভ করে তুমি কিন্তু এখান থেকে এম এর মান পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি সলভ করো, দেখবে এই যে এম এর যে মানটা প্রায় 32-এর কাছাকাছি আসবে, প্রায় 32-এর কাছাকাছি। তার মানে আমি বলতে পারি
আমি যে অণুটা নিয়েছিলাম A2, তার যে মোলার মাস কত, 32। আচ্ছা, আমি যদি বলি একটা সিঙ্গেল A2 ভর কত, তাহলে কি করি আমরা, মোলার মাসের মধ্যে আমরা কি দিয়ে দিই, AMU দিয়ে দিই। তাহলে একটা সিঙ্গেল A2 ভর হচ্ছে কত, 32 AMU। এবার আমাকে প্রশ্নে বলেছে একটা পরমাণুর কত, তার মানে আমাকে, তাহলে বলো তো এখান থেকে, যদি একটা সিঙ্গেল A2 ভর যদি 32 AMU হয়, তাহলে একটা সিঙ্গেল এর ভর কত হবে, কিছুই না। A2 মধ্যে দুটা আছে, তাই দুটোর যদি জন্য 32 হয়, তাহলে একটার জন্য কত হবে, 16 AMU। বুঝতে পারলে, খুবই সিম্পল অঙ্ক। ক্লিয়ার? নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট আমাদের আজকের এই লেকচারে আমরা এই 14টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এরপরে আমরা কিছু কনসেপ্ট আমরা পড়ছি। হ্যাঁ, এই কনসেপ্ট গুলো আমরা আগের লেকচার গুলোতেও আমরা পড়েছিলাম, কিন্তু বইয়ের মধ্যে তোমরা যখন পড়বে তখন বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট লেকচারে আমি কিন্তু আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো দেখো, আমরা একটু থিওরি পড়ি। দেখো, এখানে লেখা আছে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা সবাই জানি অ্যাভোগাড্রো সংখ্যাটা কি। এবার অ্যাভোগাড্রো সংখ্যার ডেফিনেশন আসলে কি, ডেফিনেশনটা কি। দেখো, ডেফিনেশন কি দেওয়া আছে, বলেছে কোনো মৌলিক পদার্থের, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, 1 গ্রাম পরমাণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেটাই হচ্ছে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। তাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারি। মানে কি দেখো, আচ্ছা, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু মানে কি, 1 মোল। তো 1 গ্রাম পরমাণুতে 1 মোল, তার মানে 1 গ্রাম পরমাণুতে মানে 1 মোলের মধ্যে, আমরা সবাই জানি 1 মোলের মধ্যে, আমি যদি বলি 1 মোল পরমাণু, তাহলে ওর মধ্যে কতগুলো পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে 1 গ্রাম পরমাণুতে, অর্থাৎ 1 মোলের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সেটাই তো অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, আরেকটা ডেফিনেশন কি দেওয়া যায়, বলেছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে যতগুলো কি থাকবে, অণু থাকবে, সেটাও আসলে কি, অ্যাভোগাড্রো সংখ্যা, তাই তো। আমরা সবাই জানি যে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু মানে এখানে কত মোলকে বোঝানো হয়েছে, 1 মোলকে বোঝানো হয়েছে। তার মানে 1 মোল অণুর মধ্যে, আমরা সবাই জানি যে 1 মোল অণুর মধ্যে কতগুলো অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে আমরা বলতে পারি 1 গ্রাম অণুতে, অর্থাৎ 1 মোলের মধ্যে যতগুলো কি থাকবে, অণু, সেটাকেও আমরা তাহলে কি বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখো, তাহলে এগুলো তোমরা আগেও পড়েছো, ঠিক আছে। আমিও আগের 3টা লেকচারে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাও বইয়ে এইভাবে লেখা থাকে, আমি একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার বলেছে দেখো, নেক্সট, এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটার আয়তনে যত সংখ্যক অণু থাকে তাকেও আমরা কি বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যা। মানে দেখো, আমরা সবাই জানি এসটিপিতে যদি কোনো গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, তার মানে ওই গ্যাসটা কত মোল, 1 মোল আছে। আর 1 মোল মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে যেভাবেই বলো না কেন, ওইটাই যা আমরা আগে পড়েছিলাম সেটাই। বুঝতে পারলে? তার মানে 1 গ্রাম পরমাণু বা 1 মোলের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সেটা অ্যাভোগাড্রো সংখ্যা, বা 1 গ্রাম অণু বা 1 মোল এর মধ্যে যতগুলো অণু থাকবে সেটাই অ্যাভোগাড্রো সংখ্যা। বা আমরা বলতে পারি এসটিপিতে কোনো গ্যাস যার আয়তন 22.4 লিটার, তার মানে যেটা 1 মোল, 22.4 লিটার আয়তন মানে তো 1 মোল, তাহলে ওর মধ্যে যতগুলো অণু থাকবে তাকেও আমরা কি বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারি। সবই একই। আচ্ছা, আরেকটা ডেফিনেশন কি দেওয়া যায়, দেখো, যে কোনো 1 গ্রাম আয়নের, একই রকম 1 গ্রাম আয়ন মানে হচ্ছে 1 মোল আয়ন, 1 গ্রাম আয়ন মানে হচ্ছে কি, 1 মোল আয়ন। তাহলে কোনো 1 গ্রাম আয়নের মধ্যে যত সংখ্যক আয়ন থাকে, আমরা সবাই জানি 1 গ্রাম আয়ন মানে 1 মোল, তাহলে ওর মধ্যে কতগুলো আয়ন থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না। ওটাই বলেছে যে কোনো 1 গ্রাম আয়নের মধ্যে বা 1 মোল আয়নের মধ্যে যতগুলো আয়ন থাকবে সেটাই হচ্ছে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারলে? আর আমরা সবাই জানি অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হয়, 6.022 ইন্টু 10⁻23। এবং এই যে এর যে মানটা, এটা চাপের উপর নির্ভর করবে না, টেম্পারেচারের উপর নির্ভর করবে না, তাই না। কারণ চাপ উষ্ণতা যদি আমি চেঞ্জ করি তাহলে এই সংখ্যা চেঞ্জ হয় না বা ভর চেঞ্জ হয় না। তার মানে এই অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কি থাকবে, ফিক্স থাকবে, এর মানটা
আমি যদি চাপ চেঞ্জ করি এর মান চেঞ্জ হবে না, আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি এর মান কি হবে না, চেঞ্জ হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে মিলিকান। তোমাদের আমি অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন পড়ানোর সময় আমি তোমাদের কিন্তু মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা, মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট পড়িয়েছিলাম, এবং কি বলেছিলাম যে ওই মিলিকানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে মিলিকান কি করে, ইলেকট্রনের, একটা ইলেকট্রনের আধান কত, চার্জ কত, সেই চার্জের মানটা কিন্তু বের করে। এবং মিলিকান ওই একটা ইলেকট্রনের চার্জের মানের সাহায্যে অ্যাভোগাড্রোর সংখ্যার মানও কিন্তু নির্ণয় করেছিল। এবার এই যে কনসেপ্টটা, এটা মেইনলি ক্লাস 12-এ, যখন ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি বাংলায় বললে তড়িৎ রসায়ন, এটা ক্লাস 12-এ আছে। এবার যখন আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার 12-এ পড়বো, তখন এখানে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র বলে একটা সূত্র আছে, ঠিক আছে? তো সেই জায়গাটায় মানে ওটা তোমাদের ক্লাস 12-এ আছে, ঠিক আছে? ওই সেই জায়গাটায় আমরা এই যে কিভাবে মিলিকান অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা বের করে সেটা আমরা ডিটেলসে পড়বো। তো আমি জাস্ট একটু তোমাদের আইডিয়া দিয়ে দেখো, তোমরা এটা হয়তো শুনেছো যে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রনের যে আধান চার্জ, এই 1 মোল ইলেকট্রনের আধানকে আমরা কি বলি, 1 ফ্যারাডে বলি, বা 1 ফ্যারাডে মানে কত, 96,500 কুলম। ঠিক আছে, আমরা সবাই জানি একটা ইলেকট্রন, যদি আমি বলি ওয়ান সিঙ্গেল ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রনের আধান কত হয়? আমরা সবাই জানি একটা ইলেকট্রন আধান কত, 1.602 ইন্টু 10⁻⁻, কত, -19 কুলম। এবার এটা হচ্ছে কি একটা ইলেকট্রনের। এবার আমি যদি বলি যে ইলেকট্রনটা 1 মোল আছে, তাহলে 1 মোল ইলেকট্রনের আধান হয় 96,500 কুলম, আর সেটাকে আমরা কি বলি, 1 ফ্যারাডে। তুমি যদি একটা ইলেকট্রনের আধান যদি 1.602 ইন্টু 10⁻⁻19 হয়, তুমি এটাকে যদি, এটা তো একটার, তা তোমাকে যদি বলে 1 মোলের কত, তাহলে এটা তো একটার, এর সাথে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দাও, তুমি 96,500 কুলম পাবে। তার মানে একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর 1 মোলের যদি বলে 1 মোলের, তাহলে 1 মোলের মানে তুমি ওর সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা কি করে দাও, গুণ করে দাও, তাহলে কত আসবে, 96,500 কুলম। আর এই 96,500 কুলম মানে হচ্ছে 1 ফ্যারাডে। ঠিক আছে, এবার এখান থেকে তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি যে একটা সিঙ্গেল ইলেকট্রনের আধান, এটা কত, 1.602 ইন্টু কত, 10⁻⁻19 কুলম, তাই তো? তাহলে এখান থেকে 1 মোল ইলেকট্রনের আধান কত হবে, 1 মোল ইলেকট্রনের আধান, তা তুমি কি করবে, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, এর সাথে তুমি কি করে দেবে, অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দেবে, আর এটাকে সলভ করলে কত আসবে, 96,500 কুলম, আর এটাকে আমরা কি বলি, 1 ফ্যারাডে বলি। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই কারণে আমরা বলি 1 মোল ইলেকট্রনের আধান কত হয়, 1 ফ্যারাডে হয়। বুঝতে পারলে? আচ্ছা, এখান থেকে একটা আমরা সমীকরণ 12-এ পড়বো যে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সমান কত, F/E। F/E কি করে আসলো এটা বলো তো? দেখো, এই যে 1 মোল ইলেকট্রন এর যে আধান, একেই তো আমরা কি বলি, 1 ফ্যারাডে বলি, তাই না? তাহলে তুমি যদি কি করো, এই যে 1.6 এই ইন্টু 10⁻⁻19 এটাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে সেটা ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে সেখান থেকে তুমি এর মানটা বের করতে পারবে না, এন এর মানটা। তাহলে এন এর মান কত হবে, 1 ফ্যারাডে বাই কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তার মানে উপরে থাকলো ফ্যারাডে, আর নিচে এইটুকুকে আমরা কি সাপোজ লিখলাম ই, মানে এইটুকু পার্টটাকে আমি, একটা ইলেকট্রনের আধানকে আমি কি লিখলাম, সাপোজ ই। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এন এ সমান সমান কত, F/E। ঠিক আছে, কিন্তু এটা ডিটেলসে তোমাদের কোথায় আছে, ক্লাস 12-এ। এবার এই যে একটা ইলেকট্রনের আধান, এইটা কে বের করেছিলেন, মিলিকান, তার তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে। এই কারণে মিলিকান এই প্রসেসের মাধ্যমে ও অ্যাভোগাড্রোর সংখ্যার মানটাও বের করতে পারে, এবং অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত আসবে, F/E। বুঝতে পারলে?
ঠিক আছে, কিন্তু এটা ডিটেলসে ক্লাস 12-এ আছে। এবার দেখো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার ডেফিনেশন কি গেল, যে যদি আমি 1 গ্রাম পরমাণু নেই, অর্থাৎ 1 মোল পরমাণু নেই, তাহলে ওর মধ্যে যতগুলো পরমাণু থাকবে তাকে আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। যদি আমি 1 গ্রাম অণু নেই, মানে 1 মোল অণু নেই, তাহলে ওর মধ্যে যতগুলো অণু থাকবে সেটাই অ্যাভোগাড্রো সংখ্যা। বা এসটিপিতে যদি কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, তার মানে গ্যাসটা যদি 1 মোল হয়, তাহলে ওর মধ্যে যতগুলো অণু থাকবে সেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি, তাই তো? আর যদি কোথাও 1 গ্রাম আয়ন থাকে, 1 গ্রাম আয়ন মানে 1 মোল আয়ন, তাহলে ওর মধ্যে যতগুলো আয়ন থাকবে সেটাকে আমরা কি বলি, অ্যাভোগাড্রো সংখ্যা। এবং এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এর যে মানটা সেটা চাপ বলো, টেম্পারেচার বলো, এদের উপর কি করে না, নির্ভর করে না, এর মানটা ফিক্সড। ক্লিয়ার? এবং বিজ্ঞানী মিলিকান কি করলো, এই যে কি করে, এই অ্যাভোগাড্রো সংখ্যার মানটা নির্ণয় করে। বুঝতে পারলে? যে আমরা জানি যে একটা ইলেকট্রনের আধান, একটা সিঙ্গেল ইলেকট্রনের আধান কত হয়, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। তাহলে কেউ যদি আমাকে বলে 1 মোল ইলেকট্রনের আধান বের করে দাও, তাহলে আমি কি করব? তাহলে একটার যদি এত হয়, তাহলে ওর সাথে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দেবো, তাই তো? এবার এর সাথে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করি, তাহলে সেটা কত আসে, 96,500 কুলম্ব। তার মানে এটাকে আমরা কি বলি, 1 ফ্যারাডে। ঠিক আছে? তার মানে 1 ফ্যারাডের ভ্যালুটা কি করে বেরোলো, আমরা যখন একটা ইলেকট্রনের আধানের সাথে যখন আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলাম, তাই তো? তাই না? 1 ফ্যারাডে কি করে বেরোলো, যখন আমরা একটা ইলেকট্রনের আধান, আমি সাপোজ ধরলাম এটা ই, এর সাথে যখন আমি কি গুণ করে দিলাম, অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এখান থেকে অ্যাভোগাড্রোর সংখ্যা কত আসবে, F/E। তাহলে এইভাবে অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা বের হয়। ঠিক আছে? এবার বর্তমানে অ্যাভোগাড্রো সংখ্যার একটা আধুনিক সংজ্ঞা আছে। আধুনিক সংজ্ঞাটা কি দেখো, এগুলো তোমরা জানো। আধুনিক সংজ্ঞাটা কি দেখো, বলেছে একটি 12C আইসোটোপের সঠিক 12 গ্রাম পরিমাণে, সঠিক 12 গ্রাম পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। এর মানেটা বোঝার চেষ্টা করো। বলেছে 12 গ্রাম কার্বন। আচ্ছা বলো তো, কার্বনের কার্বনের যদি আমি কার্বনটা 12C নেই, তাহলে কার্বনের পারমাণবিক ভর কত, 12। ওকে আমি যদি প্রকাশ করি গ্রামে, তাহলে কারো পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করে সেটা কত মোলকে বোঝায়, 1 মোলকে বোঝায়। আর 1 মোল মানে কি, অ্যাভোগাড্রোর সংখ্যক কার্বন। তার মানে যদি কার্বনটা 12 গ্রাম হয়, তাহলে 12 গ্রাম কার্বনের মধ্যে যতগুলো কার্বন পরমাণু আছে সেটাই আসলে কি, অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পারলে? তাহলে আমরা যা যা শিখেছিলাম সেগুলো এখানে ভাষার আকারে লেখা আছে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হলো অ্যাভোগাড্রো ধ্রুবক। আচ্ছা, অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কি, এন বা এন এ, তাই না? অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা এন দ্বারাও লেখাই বা আমরা এন এ দ্বারাও প্রকাশ করি। এবার অ্যাভোগাড্রো, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি, কিছুই না, অ্যাভোগাড্রোর সংখ্যা প্রতি মোল, তাই না? দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা পার মোল, এটাকে আমরা কি বলি, অ্যাভোগাড্রো ধ্রুবক। বুঝতে পারলে? এবার অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত হয়, 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার আমাকে বলেছে অ্যাভোগাড্রো ধ্রুবক, তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যা প্রতি মোল, প্রতি মোল মানে মোল ইনভার্স। তাহলে এটা হচ্ছে কি, অ্যাভোগাড্রো ধ্রুবক। বুঝতে পারলে? তাহলে আমি তোমাকে যদি বলি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার কত, 6.022 ইন্টু 10⁻23। এর কি কোনো ইউনিট আছে, একক আছে? এর কোনো একক নেই। কিন্তু আমি তোমাকে যদি বলি অ্যাভোগাড্রো ধ্রুবক, তাহলে সেটা কি, অ্যাভোগাড্রো সংখ্যা প্রতি মোল, মানে মোল ইনভার্স। তাহলে দেখো, এর কিন্তু একক আছে, এবং এর একক কি, মোল ইনভার্স বা প্রতি মোল। বুঝতে পারলে? দেখো, এই যে অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি, অ্যাভোগাড্রোর সংখ্যা পার মোল, প্রতি মোল। তাহলে এর মান কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা সাথে কি, মোল ইনভার্স। এবার দেখো, এখনই বললাম অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক হয় না, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের কি থাকে, একক থাকে। এককটা কি, প্রতি মোল বা মোল ইনভার্স। এবং এই যে অ্যাভোগাড্রো ধ্রুবক, একটা হচ্ছে সর্বজনীন ধ্রুবক, তার মানে এর মান ফিক্সড, তাই না? আমরা সবাই জানি, আমি যদি 1 গ্রাম কোনো পরমাণু নেই বা 1 মোল যদি পরমাণু নেই, তাহলে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। আমি যদি 1 মোল যদি কোনো অণু নেই, বা 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু যদি আমি নেই, তাহলে ওর মধ্যে 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। যদি আমি কোনো 1 গ্রাম আয়ন নেই, তার মানে অ্যাকচুয়ালি 1 মোল যদি আয়ন নেই, তাহলে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে। আমি যদি এসটিপিতে কোনো গ্যাস 22.4 লিটার নেই, তাহলে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তার মানে প্রতি ক্ষেত্রে
ওই সংখ্যাটার মান তো সেম, এর মানটা চেঞ্জ হচ্ছে না। এই কারণে অ্যাভোগাড্রো ধ্রুবকটা একটা সর্বজনীন। বুঝতে পারলে? এই যেখানে লেখা আছে অ্যাভোগাড্রো ধ্রুবককে কেন সর্বজনীন বলা হয়। তো জাস্ট তোমরা একবার রিড করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট এগুলো আমরা আগেও পড়েছি, ঠিক আছে। এবার এগুলো বইতে এইভাবে লেখা থাকে, তো আমি একবার বলে দিচ্ছি। দেখো, আমরা পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রাম পরমাণু, গ্রাম অণু, এগুলো কি জিনিস এগুলো আমরা কিন্তু জানি। এবার এগুলোকে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা কি করে এর ডেফিনেশন গুলো আমরা দেব সেটা দেখি। দেখ, প্রথমে বলেছে পারমাণবিক ভর, মানে তোমাকে এই ডেফিনেশন গুলো দিতে হবে ইন টার্মস অফ অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো সংখ্যাকে ব্যবহার করে তোমাকে এই ডেফিনেশন গুলো দিতে হবে। ক্লিয়ার? দেখো, এগুলো মুখস্থ করার কোনো কারণ নেই, এগুলো জাস্ট তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তোমরা সমস্ত প্রশ্ন সলভ করতে পারবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো, এই কারণে এগুলো তোমরা অলরেডি জানো। দেখো কি বলেছে, যে পারমাণবিক ভর বলেছে কোনো মৌলিক পদার্থের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। মানেটা হচ্ছে, দেখো উদাহরণ দেওয়া আছে যে 6.022 ইন্টু 10⁻23, তার মানে এটা কত মোল? এটা মানে তো আসলে কত মোল, 1 মোলকে বোঝায়, তাই তো। তাহলে এর পরমাণুর ভর কত? 14 গ্রাম। কারণ আমরা জানি 1 মোল যদি আমি বলি নাইট্রোজেন, তাহলে কি করব, ওর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক বা 1 মোল এর যেটা ভর যত গ্রাম হবে, সেই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা 14, এটাকে আমরা কি বলবো? পারমাণবিক ভর। বুঝতে পারলে? একই রকম ভাবে আণবিক ভর, দেখো কি বলেছে আণবিক ভরে, বলেছে কোন মৌলিক বা যৌগিক পদার্থের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম সংখ্যাটিকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভর বলে। একই রকম উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো বলেছে যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর হচ্ছে 28 গ্রাম। আমরা সবাই জানি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মানে এটা কি 1 মোল, ঠিক আছে। আচ্ছা, এখানে এই আগের জায়গাটায় এখানে এটা পরমাণু হবে, ঠিক আছে, এটা পরমাণু হবে। পরমাণু বলেই তো এখানে 14 গ্রাম দিলাম, তাই তো। আচ্ছা, এবার এখানে বলেছে অণু, তার মানে 1 মোল N2। এবার বলো তো 1 মোল N2 মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এর ভর কত হবে? 1 মোল বলছে, তাহলে নাইট্রোজেন মানে কত? একটা নাইট্রোজেনের 14, দুইটা নাইট্রোজেন মানে 14 14 28 গ্রাম। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23 বা 1 মোল নাইট্রোজেনের ভর যত গ্রাম হবে, সেই যে সংখ্যাটা 28, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই কি ওর আণবিক ভর। বুঝতে পারলে? ডেফিনেশন গুলো খুবই সোজা, ঠিক আছে, এগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে গ্রাম পরমাণু। গ্রাম পরমাণুটা কি? দেখো বলেছে কোন মৌলিক পদার্থের যত গ্রামের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকে তত গ্রাম পরিমাণকে ওই মৌলিক পদার্থের 1 গ্রাম পরমাণু বলে। কিছুই না, আগে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মানে এটা কত মোল? এটা মানে হচ্ছে 1 মোল। এত মোল বলছে অক্সিজেন পরমাণু, তাহলে অক্সিজেন অ্যাটম, তাহলে এর ভর কত হবে বলো? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, তাকে আমি প্রকাশ করে দেবো গ্রামে। তাহলে এর ভর যত গ্রাম হচ্ছে তাকে আমরা বলবো 1 গ্রাম পরমাণু। আমরা সবাই জানি যে কারো পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যতটা হয় কে আমরা 1 মোল বলি, আর এটাই মানে কি 1 গ্রাম পরমাণু। বুঝতে পারলে? কারণ 1 মোল আর 1 গ্রাম পরমাণু মানে সেম। একই রকম ভাবে দেখো বলেছে গ্রাম অণু, একই রকম। দেখো বলেছে কোন মৌলিক বা যৌগিক পদার্থের যত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে তত গ্রাম পরিমাণকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণু বলে। এটা উদাহরণ দিয়ে দেখো, বলেছে দেখো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মানে এটা কত মোল? 1 মোল। কি বলছে? অ্যামোনিয়া। এবার আমরা জানি অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। তাহলে যেহেতু 1 মোল বলছে তাকে কিসে প্রকাশ করে দেব? গ্রামে। তাহলে 1 মোল কোন একটা অণু এর ভর যত গ্রাম হচ্ছে তাকে আমরা বলবো 1 গ্রাম অণু। তাই তো আমরা জানি 1 মোল অ্যামোনিয়া বলো বা 1 গ্রাম অণু বলো, প্রত্যেকের মানেই কিন্তু সেম। তো জিনিসটা নিয়ে একটু কনফিউজ হবে না, জিনিসটা আগে যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো এই জিনিসপত্র
খালি একটু অন্য ভাষায় লেখা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ। এবার দেখো, এগুলো আমরা আগেও পড়েছি যে একটা পরমাণুর ভর, তাই না? আমি যদি বলি যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাহলে ওর গ্রাম পারমাণবিক ভর কত, 23 গ্রাম। এবার আমি বলেছিলাম যদি আহ একটার বের করতে বলে তাহলে ওকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব, বলেছিলাম না? আর এই যে গ্রাম 1 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা ইন গ্রাম, এটাকে আমরা কি বলেছিলাম, এএমইউ। এগুলো প্রথম লেকচারে কিন্তু বলা হয়ে গেছে, এই কারণে অবশ্যই আগের লেকচারগুলো দেখে আসবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে, কারণ এগুলো আমি আগেই পড়িয়ে দিয়েছিলাম। তাহলে আমরা কি করে একটা পরমাণুর ভর বের করি? কিছুই না, গ্রাম পারমাণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেই, তাই তো। এবং এই 1 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কি, এএমইউ। যেমন দেখো একটা উদাহরণ, এগুলো আগেই করিয়ে দিয়েছিলাম। দেখো, নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত, 14 গ্রাম। তাহলে একটা নাইট্রোজেনের ভর কত হবে, সেটাকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। আর 1 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা ইন গ্রাম, এটাকে আমরা কি লিখে দিই, এমইউ লিখে দিই। বুঝতে পারলে? একই রকম ভাবে একটা অণুর ভর কি করে বার করব? কিছুই না, ওর গ্রাম আণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। যেমন নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর কত, 28 গ্রাম। তাহলে যদি বলে একটার ভর কত, তাহলে ওকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। আর এই 1 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা মানেই কি, এএমইউ। নেক্সট হচ্ছে মোল। মোল কি করে বের করব? আমরা আগেই বলেছিলাম যে সংখ্যা থেকে কি করে মোল বের করতে লাগে, যে সংখ্যাটা আমাকে দেওয়া থাকবে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাই না? দেখো লেখা আছে পরমাণু বা অণুর ভর বাই কি, অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানে আমাকে যদি প্রশ্নে কোনো সংখ্যা দেওয়া থাকে তাকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই মোল পেয়ে যাবো। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া আছে, বলছে 3.115 ইন্টু 10⁻20 সংখ্যক নাইট্রোজেন অণু মানে কত মোল? কিছুই না, এই সংখ্যাটাকে তুমি কি করে দাও, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারলে? তো এগুলো আমি আগেই পড়িয়ে দিয়েছিলাম। নেক্সট দেখো 4 নম্বর। 4 নম্বর দেখো, বলেছে ভিন্ন আণবিক ভর বিশিষ্ট সমভরের একাধিক গ্যাসের অণু সংখ্যার অনুপাত নির্ণয় করো। মানে ধরো তোমাকে আমি দুটো গ্যাস দিলাম, টু গ্যাস, দুইটা গ্যাস দেওয়া আছে। এবার একটাকে আমি বললাম এ গ্যাস বা গ্যাস এ, আর আরেকটাকে বললাম গ্যাস বি, ঠিক আছে। এবার যেটা এ গ্যাস, আমি বললাম এই গ্যাসটার আণবিক ভর হচ্ছে এম, আর যেটা বি গ্যাস তার আণবিক ভর হচ্ছে এম বি। তাহলে এ গ্যাসের আণবিক ভর হচ্ছে এম, আর বি গ্যাসের আণবিক ভর কত, এম বি। বুঝতে পারলে? এবার বললাম তোমাকে আমি এ গ্যাসটাও দিলাম ডাব্লু গ্রাম, আর বি গ্যাসটাও দিলাম ডাব্লু গ্রাম, মানে দুজনকে সেম পরিমাণে দেওয়া হলো। এবার তোমাকে বললাম তাহলে এর কতগুলো অণু হবে আর এর কতগুলো অণু হবে, তাদের অনুপাত বের করো। কি করে বের করব? প্রথমে তুমি একটা কাজ করো, দেখো আমাকে ভর দেওয়া আছে, আমাকে অণু সংখ্যা বের করতে বলছে, তাহলে কি করব? প্রথমে যে ইনফরমেশন দেওয়া আছে তাকে তুমি মোলে নিয়ে আসো। বলো এর ভর দেওয়া আছে কত, ডাব্লু ইন গ্রাম, বাই এর আণবিক ভর কত, এম ইন গ্রাম করে দিলাম। তাহলে এখান থেকে আমি এর কি পেয়ে যাব, মোল পেয়ে যাব। এবার আমার তো মোল লাগবে না, আমার কি লাগবে, ওর সংখ্যা লাগবে। তাহলে কি করব, মোল থেকে কি করে আমরা সংখ্যায় আসবো, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি করে দেব, গুণ করে দেব। অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এটা আমি পেয়ে গেলাম ওর মধ্যে কত সংখ্যক আছে। একই রকম ভাবে আমি কি করলাম, একেও মোলে নিয়ে আসলাম, তাহলে এরও ভর সেম, এরও ভর কত, ডাব্লু, কারণ বলেছে যে দুটো গ্যাসের পরিমাণ ভর সেম, ডাব্লু। তাহলে গিভেন মাস বাই মোলার মাস কত, এমবি। তাহলে এটা পেয়ে গেলাম মোল। কিন্তু আমার মোল লাগবে না, আমার লাগবে ওর সংখ্যাটা। তাহলে সংখ্যা কি করে বের করব, এই মোলের সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা কি করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে আমি এর সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এই দুজনের সংখ্যার অনুপাত বের করতে। তাহলে বলো কি করে অনুপাত বের হবে। তাহলে গ্যাস এ আর গ্যাস বি, তাহলে গ্যাস এর কতগুলো অণু আছে, ডাব্লু বাই এম এ ইন্টু এন এ, বাই গ্যাস বির কতগুলো অণু আছে, ডাব্লু বাই এম বি ইন্টু কত, এন এ। এবার দেখো এখান থেকে এন এ আর এন এ ক্যান্সেল, ডাব্লু আর ডাব্লু ক্যান্সেল,
আর এখান থেকে ওপরে কত কত পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে 1/ma, আর নিচে পড়ে থাকবে কত 1/mb। তার মানে কত হলো mb/ma। তার মানে আমি বলতে পারি mb/ma। তার মানে আমাকে দুটো গ্যাস দেওয়া ছিল, এ আর হচ্ছে বি। এবার দুটো গ্যাসের ভর কি ছিল, সেম, এরও ডাব্লু গ্রাম, এরও ডাব্লু গ্রাম। দুটো গ্যাসের পরিমাণ আমাকে সেম দিয়েছে, ঠিক আছে। এবার এই গ্যাসটার আণবিক ভর বলেছে ma, আর এই গ্যাসটার আণবিক ভর কি বলেছে mb, এবং বলেছে এদের সংখ্যার অনুপাত কত, কতগুলো অণু আছে। তাহলে কত আসলো সংখ্যার অনুপাত আমাকে, তার মানে এ আর বি এদের অনুসংখ্যার a:b বের করতে বলেছে। কত আসলো এটা mb/ma। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এখান থেকে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে O2 এবং SO2 গ্যাসের সমভরে, মানে ওদের যদি ভর সংখ্যা সেম হয় তাহলে ওদের অণু সংখ্যার অনুপাত কত হবে। কিছুই না, আমাকে কি কি কোন কোন গ্যাস বলেছে, প্রথমে বলেছে O2 গ্যাস, তারপরে বলেছে SO2 গ্যাস। তাহলে এদের কি বের করতে বলেছে, ভর সংখ্যার অনুপাত, মানে অণু সংখ্যার অনুপাত। কি করে বের করব, এবার বলেছে ওদের ভর সেম, মানে আমি যদি একে ডাব্লু গ্রাম নেই, তার মানে এও ডাব্লু গ্রাম, কারণ ওদের ভর কি সেম। এবার তুমি একে মোলে নিয়ে আসো, তাহলে গিভেন মাস বাই O2 মানে কত 32, ঠিক আছে। আর SO2 মানে কত ডাব্লু বাই সালফারের কত 32, আর দুইটা O2 16 16 32, তার মানে কত আসবে 64। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে এটা পেয়ে গেলাম এর মোল, আর এটা পেয়ে গেলাম এর মোল। তাহলে এবার মোল পেয়ে গেলাম, তাহলে এর মধ্যে কতগুলো অণু আছে, কিছুই না। এর মোলটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমরা কি করে দেব, গুণ করে দেব। আর এখানেও তাই, এর যে মোলটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে আমি এর অনুসংখ্যার পেয়ে গেলাম, আর এখানে আমি এর অনুসংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে O2 আর SO2 এদের অনুসংখ্যা, আগে O2 বলেছে। তাহলে আমি কি করব, W/32 মানে সরি ইন্টু Na বাই W/64 তার মানে Na আর Na ক্যান্সেল, W আর W ক্যান্সেল, তাহলে উপরে চলে যাবে 64, নিচে চলে যাবে কত 32। তার মানে কত আসবে, কাটাকাটি করলে উপরে হবে 2, তার মানে 2/1 মানে কত 2:1, 2:1। তা তোমরা এটা এইভাবেও করতে পারতে, বা তোমরা ডাইরেক্ট করতে পারতে। দেখো এখানে বলেইছিলাম যে দুটো যদি গ্যাস থাকে আর ওদের যদি ভর সেম হয়, তাহলে ওদের অণু সংখ্যার অনুপাত কি হবে। দেখো প্রথমে আমাকে যদি গ্যাস এ বলে, তাহলে এর আণবিক ভর থাকবে পরে, আর লাস্টে যদি বি থাকে তাহলে সে বি এরটা হবে আগে। এবার আমাকে বলেছিল O2:SO2, এবার ওদের পরিমাণ সেম, তাহলে SO2-র আণবিক ভর কত 64, অক্সিজেনের কত 32, তাহলে কত আসবে 2:1। তাহলে এইভাবে করলে হয়ে যেত শর্টকাট। বুঝতে পারলে? তোমরা দুভাবেই শিখবে, কিন্তু এমসিকিউ সলভ করার জন্য একটু শর্টকাটটা মাথায় রাখবে। বুঝতে পারলে? তাহলে এই যে 2:1, বুঝতে পারলে? সোজা একদম। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে এসটিপিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের অণু সংখ্যা, কিছুই না। মনে করো তোমাকে আমি বললাম যে এসটিপিতে কোনো একটা গ্যাস আছে যার আয়তন হচ্ছে, মানে ভলিউম, যার ভলিউম হচ্ছে ভি লিটার। তাহলে বলো এর মধ্যে কতগুলো অণু আছে। তাহলে কি করব, আগে ওকে মোলে নিয়ে আসবো। কি করে মোলে আনবো বলো, এসটিপিতে ভলিউম দেওয়া আছে, তাহলে মোলে আনার জন্য কি করতে লাগবে, 22.4 লিটার দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা চলে আসলো কিসে, মোলে। এবার মোলের থেকে আমি কি করে সংখ্যায় আসবো, একে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমি কি করে দেব, গুণ করে দেব। তাহলে কত আসবে, V/22.4 ইন্টু কত 6.022 ইন্টু 10⁻23। বুঝতে পারলে? আচ্ছা, একই রকম ভাবে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে, দেখো অঙ্কটা,
বলেছে যে এসটিপিতে 5.6 লিটার নাইট্রোজেন গ্যাসে কতগুলো অণু আছে? কিছুই না, এসটিপি বলা আছে। কত লিটার বলছে? 5.6 লিটার। তাহলে প্রথমে একে কি করো, 5.6 বাই 22.4 দ্বারা ভাগ করে দাও, 4 লিটার দ্বারা। তাহলে এটা চলে আসবে কিসে? মোলে। এবার কি করো, এই মোলের সাথে তুমি কি করে দাও, অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দাও, তাহলে তুমি সংখ্যা পেয়ে যাবে। বুঝতে পারলে? এবং অ্যান্সার কত আসবে? 1.5 ইন্টু 10⁻23। বুঝতে পারলে? খুবই সোজা। নেক্সট দেখো বলেছে একটি অণু বা পরমাণুর আয়তন নির্ণয়। আচ্ছা, মনে করো তোমাকে আমি একটা গ্যাস দিলাম বা কোনো একটা মৌল বা কোনো একটা কিছু দিলাম, বললাম ওর আণবিক ভর মোলার মাস হচ্ছে m, ঠিক আছে, এবং ওর যে ডেনসিটি ঘনত্ব সেটা হচ্ছে ডি গ্রাম পার ml। গ্রাম পার ml বলো বা গ্রাম সেন্টিমিটার কিউব বলো, একই জিনিস। তাহলে বলো ওর একটা অণুর আয়তন কত? একটা অণুর কি করে করব? এবার দেখো, যদি আণবিক ভর m হয়, তাহলে এই যে m, তাহলে আমি বলতে পারি 1 মোল এর ভর হচ্ছে কত? m গ্রাম। কিন্তু আমার বলছে একটা, তাহলে একটা যদি হয়, একটা সিঙ্গেল যদি হয়, তাহলে সিঙ্গেলের কত হবে? m, এবং একে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি করে দেই? ভাগ করে দেই, তাহলে এত গ্রাম হয়ে যাবে। তাহলে একটা সিঙ্গেল একটা মলিকিউল, তার ভর হচ্ছে কত? m বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, বা এটাকে তুমি mu লিখতে পারো। এবার আমার ভর পেয়ে গেলাম, আমাকে কি বের করতে বলছে? আয়তন। এবার আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু কত? মাস বাই ভলিউম। তাহলে এখান থেকে ভলিউম কত হবে? ভলিউম যদি বের করতে বলে, তাহলে কি হবে? মাস বাই ডেনসিটি। তাহলে এবার তুমি মাস পেয়ে গেছো, মাস কত? m বাই na বাই, এবং তাহলে এর সাথে কি করবে? তোমাকে ভলিউম বের করতে বলেছে, তো তুমি কি করবে? তাহলে ডেনসিটি দিয়ে দিবে, ঠিক আছে। তার মানে এখানে কি আসবে? ইনটু ডেনসিটি। বুঝতে পারলে? ক্লিয়ার? তার মানে m বাই অ্যাভোগাড্রোর সংখ্যার ভ্যালু কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু তোমাকে যে ডেনসিটিটা দেওয়া থাকবে প্রশ্ন। যেমন একটা অঙ্ক করো, তাহলে বুঝতে পারবে। দেখো বলেছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে 1.84 ইন্টু 10⁻³ গ্রাম পার ml, মানে গ্রাম সেন্টিমিটার কিউব। তাহলে বলছে একটা অণুর আয়তন কত? তাহলে আমি একটা অণুর আগে ভর বের করে নিই, তাই না? এবার আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হয়? 44। এবার তাহলে আমি যদি বলি তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে এর ভর কত? 44 গ্রাম। তাহলে একটা সিঙ্গেল কার্বন ডাই অক্সাইডের কত হবে? তাহলে 44 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা ইন গ্রাম। তাহলে একটা সিঙ্গেল কার্বন ডাই অক্সাইড অণুর আমি কি পেয়ে গেছি? ভর পেয়ে গেছি। তাহলে আমাকে ডেনসিটি দেওয়া আছে, তাহলে আমি সেখান থেকে কি বের করতে পারবো? আয়তন বের করতে পারবো, তাই না? আমরা সবাই জানি ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম। তাহলে এখান থেকে ভলিউম কত হবে? মাস বাই ডেনসিটি। এবার মাস আমরা জানি কত? 44 বাই na, বাই নিচে কি ইন্টু কি? ডেনসিটি। এবার খালি ভ্যালু বসিয়ে দাও, 44 বাই অ্যাভোগাড্রোর সংখ্যার ভ্যালু কত? 6.022 ইন্টু 10⁻23, আর ডেনসিটি দেওয়া আছে কত? 1.84 ইন্টু 10⁻কত? -3। এটাকে সলভ করলে আসবে 3.97 ইন্টু 10⁻⁻20 সেন্টিমিটার কিউব বা ml। বুঝতে পারলে? ঠিক আছে, তো আজকের লেকচার এতটুকুই। তোমরা আগের যে 3টা লেকচার এবং আজকের যে লেকচার, এটা ভালো মতন প্র্যাকটিস করবে। আমরা নেক্সট লেকচারে আরো কিছু ভালো ভালো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কারণ মূল কনসেপ্ট থেকে যদি তুমি অঙ্ক প্র্যাকটিস না করো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, কারণ তোমাকে ক্যালকুলেশনের স্পিড থাকতে হবে তোমার মধ্যে, ঠিক আছে? এই কারণে আগের 3টা লেকচার এবং আজকের লেকচারটা তোমরা খুব ভালো মতন প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে?